আমাদের বার্সেলোনায় কোনো এমবাপ্পে নাই, কোনো ভিনিসিয়াস জুনিয়র নাই, কোনো রদ্রিগো নাই, কোনো জোড বেলিংহাম নাই। কিন্তু আমাদের লামিন ইয়ামাল আছে, রবার্ট লেভানডস্কি আছে, আমাদের রাফিনিয়া আছে। এই খেলোয়াড়গুলো বারবার প্রুভ করে দিচ্ছে তারা 2024-25 সিজনে কেন বার্সেলোনাকে এত উচ্চতায় নিয়ে গিয়েছিল। এবং আমরা প্রি সিজন ট্যুরের মধ্যে বার্সেলোনার নতুন চমক দেখতে পাচ্ছি যে বার্সেলোনা আসলে কি ধরনের একটা মাইলস্টোন ক্রিয়েট করতেছে, যেটা কিনা 2025-26 সিজনের জন্য ভয়াবহ রূপ হিসেবে আদার্স ক্লাবগুলোর জন্য মানে সংকেত হিসেবে থাকতে পারে। বার্সেলোনা এই প্রি সিজন টোরটাকে অনেক বেশি কাজে লাগাচ্ছে তাদের। আমাদের যেটা ব্যাপার-স্যাপার যেটা বলা হয় বার্সেলোনার ফ্যান্সরা, বার্সেলোনার ডিমান্ড যেগুলো আছে, সবগুলো ফুলফিল আপ করার জন্য যে ধরনের একটা গেম খেলা প্রয়োজন, সেভাবেই কোচের এবং কোচের অ্যাটিটিউড, কোচের গেম প্ল্যানিং, কোচের স্কোয়াড বিল্ড আপ করা সবকিছুই কিন্তু তার প্রতিফলন আমরা ম্যাচের মধ্যে দেখতে পারতেছি। রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল, রাফিনিয়া তারা স্টার্টিং এর মধ্যেই বার্সেলোনাকে এমনভাবে আসলে মেলে ধরেছিল যেন মনে হচ্ছে যে এই ম্যাচটা ডু অর ডাই একটা ম্যাচ, এবং এটা খেলার জন্য প্রত্যেকেই যার যার নিজ নিজ স্থান থেকে কিন্তু বেস্ট একটা ডেডিকেশন আমরা দেখেছিলাম। কিন্তু সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে অনেক কোচ, অনেক ধরনের দল, অনেক ধরনের ডিমান্ড থাকে যে প্রি সিজন ম্যাচের মধ্যে তাদের পারফরমেন্স এমনও হয় তারা আসলে সেখানে ফ্লপ যায় এবং সেখানে তাদের যেটা জেনুইন পারফরমেন্স সেটা আসলে দেখাতে পারে না। কিন্তু সেদিক থেকে বার্সেলোনা এই প্রি সিজন ট্যুরের প্রত্যেকটা ম্যাচের মধ্যেই কিন্তু বার্সেলোনা দেখিয়ে দিচ্ছে যে এই ম্যাচগুলো যদিও বা প্রি সিজন ম্যাচ, কিন্তু এই ম্যাচগুলোতে কোনোভাবেই আমাদেরকে হেলায় দেওয়া যাবে না। কারণ এই ম্যাচগুলোতে আমরা আমাদের দলের যেখানে উইকনেস আছে বা আমাদের দলের যেই মানে শক্তি, আমাদের দলের যেই পাওয়ারফুল জায়গা যেটা আছে, এগুলোকে আমরা পারফেক্টলি মানে সেট করে প্রত্যেকটা দলের বিপক্ষে খেলবো। আমাদের মিডফিল্ডার, আমাদের ডিফেন্ডার, আমাদের অ্যাটাকার, এই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু দলের এবং দলের স্কোয়াডের ব্যালেন্স ঠিক রেখে কোচ তার প্রত্যেকটা গেম প্ল্যান সাজিয়েছে। আমরা যেটা দেখেছিলাম বিসেল কোবের সাথে জাপানের যে ম্যাচটা ছিল, এই ম্যাচের মধ্যেও কোচ কিন্তু তার পর্যবেক্ষণ করেছিলেন দলের প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে তিনি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন। এক্সপেরিমেন্টাল গেম বলা যেতে পারে বিসেল কোবের সাথে। আবারও সেম এক্সপেরিমেন্টাল গেম কিন্তু এই এফসি সোলের সাথে যে একটা হলো, এটাও কিন্তু একটা এক্সপেরিমেন্টাল গেম। তবে তবে এই জায়গার মধ্যে একটা বড় স্যাম্বল আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে যে বার্সেলোনা যে সেম মার্জিনে থাকার পরও যে আবার বিগ মার্জিন ক্রিয়েট করতে পারে, এটা কিন্তু একটা বিগ ম্যাসেজ। এটা প্রত্যেক সাপোর্টার বলেন, প্রত্যেক হেটার্স বলেন, বা আমরা যারা বার্সেলোনা সাপোর্টার করি, আমরা যারা গেম অ্যানালাইসিস করি, তাদের জন্য কিন্তু একটা বড় স্যাম্বল। কারণ এই ম্যাচের মধ্যে আমরা দেখেন প্রথমে বার্সেলোনার সাথে তারা মানে সেম ইকুয়াল লেভেলের মধ্যে ছিল, আর পরবর্তীতে বার্সেলোনা আবার যখন ট্র্যাজেডি শুরু হয়, ওই ট্র্যাজেডি গিয়ে দাঁড়ায় 7 ভার্সেস 3। এখানে লামিন ইয়ামালের 2টা গোল, রবার্ট লেভানডস্কির একটা গোল, ফারান তোরেসের 2টা গোল, তারপর ক্রিস্টিয়ানসনের একটা গোল, গাভির একটা গোল। এই দলটার মধ্যে আসলে একটা ব্যাপার স্যাপার ছিল পুরা খেলার মধ্যেই। আপনি সোল যেটার মধ্যে জেসি লিঙ্গার্ড ছিল, গোট জেসি লিঙ্গার্ড, যে কিনা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড়। এবং এই খেলার আসলে আমরা কি পেয়েছি, এই খেলার মধ্যে আমরা পেয়েছিলাম আমাদের কোনো এমবাপ্পে নাই, আমাদের কোনো ভিনিসিয়াস জুনিয়র নাই, আমাদের কোনো জোড বেলিংহাম নাই, বাট আমাদের লামিন ইয়ামাল, আমাদের রবার্ট লেভানডস্কি, বৃদ্ধাশ্রমের রবার্ট লেভানডস্কি, এবং আমাদের রাফিনিয়া, এবং আমাদের নবাগত খেলোয়াড় রাশফোর্ড। এই দলটার মধ্যেই কোনো বিগ ধরনের বিগ কনভারসেশন নাই, কিন্তু ওয়ান অফ দি বেস্ট কনভারসেশন লামিন ইয়ামাল। এবং সেই ম্যাচের পার্থক্য করে দিল। এই ম্যাচে আমাদের পুরো রেজাল্ট এবং পুরো ম্যাচের কারিশমা কিন্তু লামিন ইয়ামালের হাত ধরেই গেল। এবং বার্সার জার্সি গায়ে নাম্বার 10 হিসেবে 2 ম্যাচেই 2টা গোল, এবং যদিও প্রথম ম্যাচে সে গোল পায়নি, সেকেন্ড ম্যাচে সেই 2টা গোল করে বার্সেলোনার নাম্বার 10 জার্সিটাকে সে আসলে একদম মানে কি বলে রিপ্রেজেন্ট করার মতন যে ধরনের ক্যাপাবিলিটি দরকার সেই ক্যাপাবিলিটি করিয়ে দিল। এই ম্যাচের মধ্যে কিছু জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে ক্রিস্টিয়ানসনের যেটা লং ভলি শট, দূরপাল্লার যে শটটা ছিল, ওই শটটা কিন্তু চোখে দেখার মতন। এই ক্রিস্টিয়ানসনকে কিন্তু বেছে দেওয়ার জন্য একটা গুঞ্জন তৈরি হয়েছিল, এবং সে
এই প্রি সিজন ম্যাচটাকে টার্গেট করে নিয়েছে যে তাকেও ওখানে প্রুভ করতে হবে, দলের মধ্যে যদি জায়গা করে নিতে হয় তাকেও কিন্তু প্রুভ করতে হবে। এবং এই গোলটাই কিন্তু তার প্রুভেন, এবং তাকে প্রুভ করার জন্য এই গোলটা অনেক যথেষ্ট ছিল। আমরা জানি ক্রিস্টিয়ানসন কিন্তু অনেক এক্সপেরিয়েন্স একটা খেলোয়াড়, তার মারাত্মক লেভেলের এক্সপেরিয়েন্স আছে, যদিও বা সময় অনেক ধরনের অনেক বিহেভিয়ার করে থাকে প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে। কিন্তু এই জায়গায় ক্রিস্টিয়ানসন, রোনাল্ড আরাউহো, তার পরবর্তীতে আমরা দেখেছিলাম জেরার্ড মার্টিন অসাধারণ পারফরমেন্স করেছেন। আমি ব্যাক লাইনে আসতেছি না, আমি মিড লাইন এবং অ্যাটাকিং লাইনের কথা বলছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আসলে একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে রাফিনিয়ার কিছুটা গোল শূন্যতা থাকা। রাফিনিয়া হয়তোবা বার্সেলোনার বেস্ট প্লেয়ার গত সিজনের মধ্যে, কিন্তু রাফিনিয়া প্রি সিজন টুরের মধ্যে সে আবারও বেস্ট করার ট্রাই করতেছে। রাফিনিয়া হয়তোবা গোল পায়নি, কিন্তু তার ইফেক্টিভ পারফরমেন্স ছিল। মার্কো রাশফোর্ড একটি অ্যাসিস্ট করেছেন, গাবির যে গোলটা ছিল এই গোলের অ্যাসিস্ট কিন্তু মার্কো রাশফোর্ড করেছেন। তবে বার্সেলোনার এই খেলার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বার্সেলোনা স্বভাবত 2024-25 সিজনে যেই অটো গেম প্ল্যান খেলতো এইটার থেকে বেরিয়ে আসছে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, এটা হচ্ছে যে ডিফেন্সে যেটা আগে বার্সেলোনা অফসাইড ট্র্যাপের মতন একটা সেই ক্রিয়েট করতো, এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এটা আসলে প্রপারলি বলতে পারতেছি না, কারণ এখন এখন যেটা দেখতে পারতেছি এটা হচ্ছে প্রপারলি একটা মানে গেম প্ল্যান, যেটা আসলে এফসি বায়ার্ন মিউনিখের খেলার সাথে মিলে যায়। কারণ ইন্ডিভিজুয়াল কোনো পারফরমারের উপর ডিপেন্ড করে থাকছে না, যেই নামতেছে সেই গোল করার ক্যাপাবিলিটি রাখে। এই ধরনের একটা মেন্টালিটি, এটা আসলে গোড স্যাম্পল বার্সেলোনার খেলোয়াড়দের উপর এবং বার্সেলোনার ড্রেসিং রুমের উপর। যেমন দেখেন, যেই খেলোয়াড়গুলা গোল করলো ওইখান থেকে কিন্তু ডিফেন্ডার একজন, মিডফিল্ডার একজন, আর তারপর স্ট্রাইকার লাইনে একজন, স্ট্রাইকার লাইনেও আছে। তাহলে এটা আসলে প্রপারলি একটা টিম গেম হিসেবে আপনাকে মানতে হবে। কারণ আপনি দেখেন যে বিগ দলগুলা বা যারা আসলে ফ্রন্ট লাইনে খেলোয়াড়দেরকে নিয়ে আসলে গেম প্ল্যানিং সাজায়, তাহলে তাদের ম্যাক্সিমাম গোলই থাকে খালি ফ্রন্ট লাইনে। কিন্তু বার্সেলোনার এখন মেন্টালিটিটা হচ্ছে যে শুধুমাত্র ওভারঅল গেম প্ল্যান, নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের উপর আসলে চাপ তৈরি করা যাবে না। যেমন লামিন ইয়ামাল, তার উপরে চাপ তৈরি করা যাবে না। ইতিমধ্যে মিডিয়া তার উপরে যে ধরনের চাপ তৈরি করতেছে, এটাতেও কিন্তু তার ইফেক্ট পড়তেছে। এই জায়গার মধ্যে লামিন ইয়ামালের সাথে আবার রাফিনিয়ার মধ্যেও কিন্তু একটা চাপ তৈরি হচ্ছে। রাশফোর্ডের সাথে তার একটা চাপ তৈরি হচ্ছে, কিন্তু তাকে সেখানে চাপের মধ্যে রাখা যাবে না। তাদের অভ্যন্তরীণ কুন্দল না রেখে, তাদের যেটা দল, ওই দলের ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে টার্গেট না রেখে দলগত পারফরমেন্সের দিকে যে বেশি ফোকাস রাখা হচ্ছে, এটা কিন্তু বার্সেলোনা ফিউচারের জন্য ব্রাইট একটা মানে সিগন্যাল দিচ্ছে যে বার্সেলোনা ফিউচারের মধ্যে ভালো করতে যাচ্ছে। কারণ আমরা বারবারই দেখেছি হান্সি ফ্লিক সবসময় টোটাল ফুটবলটাই মেনটেন করে। টোটাল ফুটবল মানে হচ্ছে যে দলের মধ্যে নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের উপরে ডিপেন্ড করে দলটাকে সাজাবে না। সে 11 জন খেলোয়াড়ের মধ্যেই যেই কোনো মুহূর্তে 11 জন খেলোয়াড় গোল করার ক্যাপাবিলিটি রাখে। বার্সেলোনা ফিলোসফি এখন বর্তমানে এটাই চলতেছে, এটাই দেখে বেশ ভালোই লাগতেছে। তবে এই পর্যবেক্ষণের ব্যাপারটা কাউকে কিন্তু 90 মিনিটস খেলা হচ্ছে না, প্রত্যেক খেলোয়াড়কে আসলে চেঞ্জ করে খেলোয়াড়দের বডি মুভমেন্ট বলেন, খেলোয়াড়দের আসলে গেমিং মুভমেন্ট বলেন, মার্কো রাশফোর্ডকে এখানে একটা মেনশন করতেই হয়। মার্কো রাশফোর্ডের এসিস্টটা কিন্তু চোখে লাগার মতন এসিস্ট ছিল, এবং গাবি যেভাবে ক্লিনিক্যাল ফিনিশিংটা করলো এটাও কিন্তু আসলে দেখার মতনই ছিল। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং এবং বেশ ভালোই লাগলো যে গাবি এবং রাশফোর্ডের একটা দারুণ কম্বিনেশন আমরা দেখতে পেয়েছি। এবং ফারান তোরেসের 2টা গোল কিন্তু চোখে লাগার মতনই ছিল, এবং রবার্ট লেভানডস্কির গোল, এই গোলটাও ট্যাপিনের গোলটাও কিন্তু ভালো ছিল। লামিন ইয়ামাল অসাধারণভাবেই ড্রিবলিং করে ডিবক্সের মধ্যেই মানে কাট করে ডিবক্সের ভিতরে গোলটা করে দিল, এটাও বেশ চোখে লাগার মতন গোল। তবে তবে প্রি সিজন টোরের গেম আর সিজনাল গেম অনেক কিছুই ভিন্নতা ডিপেন্ড করে, অনেক অনেক ডিফেন্স মানে অনেক ধরনের একটা ভেদাভেদ আছে। আপনার লা লিগার খেলোয়াড়ের মেন্টালিটি এবং আদার্স কান্ট্রির ক্লাবের মেন্টালিটি কিন্তু বেশ কম আছে। সেই জায়গার মধ্যে বার্সেলোনা এই পরীক্ষার মধ্যে 100-90% অবশ্যই পেয়েছে, কিন্তু বার্সেলোনার আরো বেশি যেই আমি একটা নেগেটিভ পয়েন্ট যেটা দেখেছি, সেটা হচ্ছে বার্সেলোনার ডিফেন্স লাইনে হয়তো বা কিছুটা রদ বদল আমরা দেখতে পাচ্ছি। যে রদ বদলটার মধ্যেই কিন্তু
বার্সেলোনার অ্যাক্সিডেন্ট হতে পারে সিজনের শেষে বা সিজনের মধ্যে। এই রদবদলটা মেইনটেন্যান্সের একটা ব্যাপার-স্যাপার আছে। যদি প্রপারলি বার্সেলোনা ডিফেন্স মেইনটেইন করতে না পারে, তাহলে বার্সেলোনার এই জায়গার মধ্যে সাফার করার একটা ব্যাপার-স্যাপার আছে। এটা আমি ইমোশন দিয়ে বলছি না, এটা আমি বিবেকের তাড়নায় বলতেছি। কারণ আমি বার্সেলোনা সাপোর্টার, তার মানে এই নয় যে শুধুমাত্র ম্যাচের রেজাল্ট আসার পরে বার্সেলোনার উইক জোন নিয়ে কোনো কথা বলবো না। বার্সেলোনার এই ম্যাচের মধ্যেই কিন্তু কাউন্টারের মধ্যে ধরা খাওয়ার একটা দারুণ ব্যর্থতা দেখেছিলাম। আর তারা প্রত্যেকটা গোল করছে কাউন্টারের মধ্যে, এবং কাউন্টারের মধ্যে ডিফেন্ডারদের খুব বাজেভাবেই কিন্তু তারা ভ্যাট করেছে। এবং ওই জায়গার মধ্যে বার্সেলোনা গোল খেয়ে কিন্তু ৩টা গোল খাওয়া কিন্তু চারটাখানি কথা নয়। এবং ডিফেন্ডারের যেই আগে মেইনটেন্যান্সটা বা অফসাইড ট্রাপের একটা ব্যাপার-স্যাপার ছিল, এটা দেখা যায়নি। এবং কেমন জানি রাউন্ড শেপ আকারে বার্সেলোনা খেলাটা খেলেছে। সেখানে ডিফেন্ডারের অত বড় ভূমিকা দেখা যায়নি। কিন্তু সিজনের খেলাগুলা কেমন হচ্ছে সেটার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। তবে স্বস্তির বিষয়, বিগ মার্জিনে গোল পাওয়াটা দলের জন্যও ভালো, খেলোয়াড়দের জন্যও ভালো। লামিন ইয়ামাল গোল পাইছে, এটা কিন্তু অনেক ভালো। স্ট্রাইকারের রবার্ট লেভানডস্কি গোল পাইছে, কিন্তু রাফিনিয়ার গোল পাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা যাক সামনের ম্যাচে রাফিনিয়া গোল পেয়ে বার্সেলোনাকে হয়তোবা আবারও পুনরুদ্ধার করবে তার নতুন ফর্মে বা নতুন আগমনী বার্তা। রাশফোর্ডের সাথে একটা বিগ মিডিয়া ক্ল্যাশ হচ্ছে যে রাশফোর্ড আসছে, রাফিনিয়া কোথায় খেলবে, এই ধরনের জিনিসগুলোর জবাবও দেওয়া হবে। এটার জন্য আবারও পরবর্তী ম্যাচের জবাব আমরা ওয়েট করছি, কি মার্জিনে ম্যাচটা বার্সেলোনা জিতে যাচ্ছে। এবং আপনার ম্যাচে ইন্টারেস্টিং পার্ট কোথায় ছিল সেটাও জানাই দিবেন।